আমাদের ভিডিওগুলো পরিষ্কারভাবে দেখার জন্য প্রথমে ফুল স্ক্রিন করে নেবেন, তারপরে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে কোয়ালিটির পরে অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পরে 1080p-তে সেট করে নেবেন, তাহলে ভিডিওটা আমাদের একদম পরিষ্কার দেখা যাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু MMEC ক্লাস 7। গত ক্লাসে আমরা 11 পৃষ্ঠা পর্যন্ত করছিলাম এবং কি সূচকে ভাগের নিয়ম সেটা করা হয়নি, সেটা আজকে আমরা শুরু করব। আর ইনশাল্লাহ আজকের ক্লাসের মধ্যেই আমরা পুরো অধ্যায় শেষ করে ফেলব। এইবার এইখানে আমাদের ভাগের বিষয় আসতেছে, মানে কমবে। ভাগ মানেই কমবে। ভাগ মানে হচ্ছে কি? ভাগ কিসের সংক্ষিপ্ত রূপ বলো তো? ভাগ হচ্ছে বিয়োগের সংক্ষিপ্ত রূপ, তাই না? ভাগ হচ্ছে বিয়োগের সংক্ষিপ্ত রূপ। তো এইখানে একটা গল্প দেয়া আছে। লজেন্সের একটা গল্প দেয়া আছে। এর আগে আমরা লজেন্স দিচ্ছিলাম দ্বিগুণ করে। কয়গুণ করে? দ্বিগুণ করে। এবার করব আমরা যা পাবে তার থেকে কম পাবে, অর্ধেক। কি? অর্ধেক অর্ধেক করে কম পাবে। এইভাবে কম পাইতে থাকবে। মানে একজন যদি প্রথম দিন তাকে 16টা চকলেট দেওয়া হয়, হ্যাঁ, প্রথম দিন এটা, হ্যাঁ, তো প্রথম দিনের পরে এই 16টা পাইলো। এবার দ্বিতীয় দিন 16টার অর্ধেক কত? 16র অর্ধেক কত হবে? 8 হবে। তারপরে এই 8-এর অর্ধেক কত? 8-এর অর্ধেক হলে 4। আবার এই 4-এর অর্ধেক কত হবে? 2। তারপরে আবার 2-এর অর্ধেক কত হবে? 1 হবে। 2-এর অর্ধেক 1। 2টা চকলেট দুজনকে দিয়ে দাও, একটা একটা করে পাবে, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। এটা তুমি ভাবছিলা হয়তো হাফ, 1/2। 1/2 হচ্ছে 0.5। তো এইটা হইলো তোমার অঙ্ক। তো এইখানে একটা ছক দেওয়া আছে, দেখো 12 পৃষ্ঠায়। 12 পৃষ্ঠায় জাস্ট ছকটা কিরকম হবে? যে কমতেছে, তাই না? কমতেছে। দেখো দ্বিতীয় দিনে কয়টা পাবে? দ্বিতীয় নম্বর সারিটা দেখো। দ্বিতীয় দিনে পাইছে কয়টা? কয়টা দ্বিগুণ অবস্থায় আছে? 4টা দ্বিগুণ অবস্থায় আছে। মানে একটা কমে গেছে, একটা 2 কমে গেছে। তাহলে এটাকে সূচকীয় আকারে কিভাবে লেখা যাবে? 2 এর উপরে পাওয়ার 4। পরের দিন 2 এর উপরে পাওয়ার 3। পরের দিন 2 স্কয়ার। তারপরে 2 টু দি পাওয়ার 1 হবে কি? 2 টু দি পাওয়ার 1 মানে 1, বা শুধু 2ও লেখা যায়। তারপরে 2 টু দি পাওয়ার 0। আর 2 টু দি পাওয়ার সপ্তম দিনে হবে বিয়োগ 1, -1, -1। কি হবে? -1। যদি কমতেই থাকতেছে, মানে এই বিষয়টা এখানে ঘটবে। এই যে এটা হলো 1কে আবার কি করছি? 2 দিয়ে ভাগ করছি। কি দিয়ে? একটা লজেন্সের অর্ধেক পাবে। এইটাকে দশমিক আকারে যদি লিখি তাহলে 0.5 হয়। কত? 0.5 হয়। কিন্তু এটাকে সূচকীয় আকারে লিখতে গেলে 2টা নিচে আছে, এটাকে যদি আমি ভগ্নাংশ আকারে না লিখে যদি 2-এর ঘাত অনুসারে লিখি, তাহলে এখানে আমাদের কি হবে? -1 হবে। কি হবে? -1। বা বাংলাতেই যদি লিখি তাহলে 2-এর উপরে হবে ঋণাত্মক সূচক -1। আর এর আগে আমরা কোনো কিছুর উপরে পাওয়ার 1 বা 0 হলে কি হয় সেটা আমরা জেনেছি। মানে 2-এর উপরে পাওয়ার যখন 0 হবে তখন সেটার মান 1। এটা হয়। আর দেখো এখানে 2-এর উপরে পাওয়ার 1 হচ্ছে, এখানে 2-এর উপরে পাওয়ার 2 হচ্ছে, এখানে 2-এর উপরে পাওয়ার 3 হচ্ছে, এখানে 2-এর উপরে পাওয়ার 4 হচ্ছে, এইভাবে। তারপরে একইভাবে 12 পৃষ্ঠার যে নিচের ছকটা দেয়া আছে, এই ছকটাও পূরণ করা যাবে না? দ্বিতীয় নম্বর সারিতে কি হবে অ্যান্সারটা? কয়টা দ্বিগুণ অবস্থায় আছে বলো? 9টা। তাহলে 2-এর উপরে পাওয়ার 9। তৃতীয় নম্বরে সেম ভাবে কমে যাবে, 2-এর উপরে পাওয়ার হবে 8। এইভাবে 13 পৃষ্ঠায় চলে আসো। 13 পৃষ্ঠাতেও সেম ভাবে পূরণ করতে বলছে, স্টেপ বাই স্টেপ।
তাহলে 2 এর উপরে পাওয়ার 7, 2 এর উপরে পাওয়ার 6, 2 এর উপরে পাওয়ার 5, 2 এর উপরে পাওয়ার 4 এবং 2 এর উপরে পাওয়ার 3। আর প্রত্যেকটা স্টেপেই 2 ভাগ দিয়ে দিলে একটা করে 2 কমে যাবে। কি উপরে নিচে 2 2 কেটে গেলে একটা 2 কেটে যাবে। মানে এই যে 16 কে আমরা কি লিখতে পারি? 16 কে লিখতে পারি 2 গুণ 2 গুণ 2 গুণ 2, আর নিচে 2 থাকছে, তাহলে এই 2 2 কেটে যাচ্ছে না? হ্যাঁ। তারপরে আমরা 13 পৃষ্ঠায় দেখো, একইভাবে গুণের যে অঙ্ক বোঝানোর সময় 10-এর ভিত্তি অনুসারে তোমাদের যোগ করার একটা টেবিল ছিল না? একইভাবে এখানে ভাগের ক্ষেত্রেও রাশিগুলোকে আলাদা আলাদা করে ছক আকারে সুন্দরভাবে প্রথম পদ কাঠামো এবং দ্বিতীয় পদের কাঠামো আকারে সুন্দর করে ভেঙে করাই দিছে। এটা তোমাদের একান্তই বোঝার জন্য করে দিছে। কি দেখো, প্রথম রাশিটা উপরে থাকতেছে ভাগফলের কাঠামো, ভাগফল কাঠামোটাতে দেখো প্রথম রাশিটার যে বিস্তারিত 10-এর উপরে পাওয়ার 4, 10-এর উপরে পাওয়ার 4, সেটাকে উপরে লিখতেছে লব আকারে। কিসে উপরে? মানে কি লব, ভগ্নাংশের উপরে কি থাকে? লব থাকে। আর হর আকারে লিখছে কাকে? পরের পদটাকে। কি পরের পদটাকে হর আকারে লিখছে, ঠিক আছে না? আর আরেকটা বিষয় জানো কি, যে লব হচ্ছে কি ভাজ্য, লব হচ্ছে ভাজ্য আর হর হচ্ছে ভাজক। এই বিষয়টা কি বুঝো তোমরা? এই যে একটা ভগ্নাংশ মনে করো উপরে 5 আর নিচে মনে করো 2, আমরা এইভাবে মিশ্র করতে শিখেছিলাম না? হ্যাঁ হ্যাঁ। তাহলে মিশ্র করতে গিয়ে 5টা এখানে চলে আসতেছে, আর ভাগের এই জায়গাতে কি হয়? ভাজক হয়। আর এই জায়গায় কি হয়? ভাজ্য হয়। ভাগ করে কি হয়? 2 ভাগফল। তারপরে এটা হলো 4, নিচে 1। এই ভাগশেষটা আমরা উপরে দিয়ে দেই আর এভাবে এভাবে মিশ্র তৈরি করি। তাহলে লব সবসময় কি হয়? ভাজ্য হয়। কি হয়? ভাজ্য। ভাজ্য বলতে যাকে ভাজা হয় নাকি ভাগ করা হয়? যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে, যাকে খাওয়া হয় তাকে খাদ্য বলে, না কি বলে? হ্যাঁ, যা খাওয়া হয় তাই খাদ্য না? যাকে বিয়োগ করা হয় তাকে বিয়োজ্য বলে, যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। সবগুলোর শেষে জফলা আছে। খাদ্য, ভাজ্য, তারপরে গুণ্য, এগুলো সবই কি বুঝা? আশা করি মনে থাকবে, আর ভুলবে না কখনো। খাদ্যর বিষয়টা মনে থাকলে অন্তত ভাজ্য ভুলবে না। ভুলবে এই বিষয়টা। তাহলে দেখো লব এবং হর আকারে এদের প্রথম পদ এবং দ্বিতীয় পদকে লেখার ফলে কাটাকাটি হয়ে যাবে না? হ্যাঁ, দেখো উপরে 4টা 10, নিচে 2টা 10, তাহলে 2টা 10 উপরে 10 নিচে 10 কেটে যায়, থাকছে কি? উপরে 2টা 10 থাকছে। তাই 2টা 10 গুণ অবস্থায় মানে 10 স্কয়ার। কত? 10 স্কয়ার। একইভাবে প্রত্যেকটা ছক। কি প্রত্যেকটা ছক। তো শেষের দিকে দেখো, শেষের সারিটা একটু জটিল করে তোমাদের জন্য ধাঁধা রেখে দিছে, প্রশ্নবোধক চিহ্ন। কি প্রশ্নবোধক চিহ্ন তোমাদেরকে ইন্টারোগেশন করছে। দেখো প্রশ্নবোধক চিহ্নতে দেখো যে কি হতে পারে এখানে। এইটাকে কি লিখবো? 10-এর উপরে পাওয়ার 0, 10-এর উপরে পাওয়ার 0। আচ্ছা, এইটা করার পরে আচ্ছা 10-এর উপরে পাওয়ার, এটা প্রশ্ন রেখেছে যদিও, পরের ক্ষেত্রে এটা বুঝাইছে ভালো করে। দেখো 1.20 নম্বর ছকটা, এটা তোমাদের ওই আগের ক্রমিক নাম্বার মানে রোলের ভিত্তিতে এই যে বিষয়টা, কেউ 5 নিবে বা 6 নিবে, তো 6 আর 5 নিয়ে জাস্ট এভাবে এই ছকটা পূরণ করতে হবে, জাস্ট উপরে 10.19 নম্বর ছকের মতোই। হ্যাঁ, কোনো চেঞ্জ নাই এখানে। তারপরে চলে আসি, এইবার অঙ্কটা মূলত করে কিভাবে? কি অঙ্কটা মূলত কিভাবে করে সেটা বুঝাচ্ছে তার নিচেরই ছকে, 14 নম্বর পৃষ্ঠার ঠিক উপরের ছকটাতে বুঝাইছে। মানে 10-এর উপরে পাওয়ার 4 বিয়োগ 10 ভাগ 10 স্কয়ার। জাস্ট কি হচ্ছে, 10-এর উপরে পাওয়ার যখন 4, প্রথমের সূচকটা থেকে পরের সূচকটা বিয়োগ দিয়ে দিচ্ছে। কি দিচ্ছে? পরের সূচকটা বিয়োগ দিয়ে যে ফলাফলটা আছে সেটা হচ্ছে ভাগফল। সেটা কি ভাগফল। এটা 10-এর ভিত্তিতে করতে বলছে প্রত্যেকটাই। তাহলে 10-এর উপরে পাওয়ার 3 বিয়োগ 2 দ্বিতীয় নম্বর সারিতে, অ্যান্সার হচ্ছে 10-এর উপরে পাওয়ার 1। তারপরে পরেরটা কি? 10-এর উপরে পাওয়ার 4 বিয়োগ 1, অ্যান্সার হচ্ছে 10-এর উপরে পাওয়ার 3। তারপরে কি? 10-এর উপরে পাওয়ার 2 বিয়োগ 1, তাহলে অ্যান্সার হচ্ছে 10-এর উপরে পাওয়ার 1।
এবার 1.20 নাম্বার হতে প্রাপ্ত তথ্য, এটাও সেম ভাবে ওই যে রোলের ভিত্তিতে। কি কেউ যদি 5 নেয় বা 6 নেয়, তাহলে 5-এর উপরে পাওয়ার হবে কি 4 বিয়োগ 2 সমান হবে ফলাফল 4-এর উপরে পাওয়ার 2। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এবার বলছে ঘাত যখন শূন্য কি হয়? ঘাত যখন শূন্য হয়। এর আগে কিন্তু অলরেডি আমরা একটা পৃষ্ঠাতে পড়েছিলাম যে শূন্য আর 0 1 বসে কি হয়, তাহলে যে কোনো কিছুর উপরে ঘাত যদি শূন্য হয় সেটার মান 1 হয়। 1 হয় কি হয়? গোটা পৃথিবীর উপরে যদি কি হয়, পাওয়ার শূন্য হয়, সেটার মানও কি হবে? 1 হবে। গোটা পৃথিবীর উপরে পাওয়ার শূন্য যদি হয়, সেটার মানও কি 1। বুঝতে পারলা? আচ্ছা, তারপরে একইভাবে 1.21 নাম্বার ছক আংশিক পূরণ করা হয়েছে এবং বাকিটা দেখো। করার পদ্ধতিটা প্রত্যেকটা প্রথম সারিতে করে দিছে, পরের গুলো করতে পারবা না? হ্যাঁ, এটা হোমওয়ার্ক থাকবে, পারবে কি না? এটা হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, 15 নম্বর পৃষ্ঠায় দেখো 1.22 নাম্বার ছক। এখানে দুইটা ফলাফল। আচ্ছা, জিরোর উপরে কোনো কিছুর উপরে পাওয়ার হচ্ছে জিরো, জিরোর উপরে কোনো কিছু পাওয়ার সার্থক অঙ্ক কি? জিরো হচ্ছে সাহায্যকারী অঙ্ক যার কোনো নিজস্ব মান নাই, কিন্তু জিরোর উপরে 15 নম্বর পৃষ্ঠার নিচের ছক, জিরোর উপরে পাওয়ার কি দেওয়া আছে? 4 ভাগ জিরোর উপরে পাওয়ার আবার 4। তাহলে জিরোর উপরে পাওয়ার 4 বিয়োগ 4, তাহলে জিরোর উপরে পাওয়ার 4/4 সমান কি হবে? এটা একটা ধাঁধা রেখে দিছে। জিরোর উপরে পাওয়ার 0, জিরোর উপরে পাওয়ার 0 ফলাফল। এই যে এখানে ফলাফল দিয়ে দিছে। এবার চলে আসে 16 নম্বর পৃষ্ঠায়। আচ্ছা, জিরোর উপরে পাওয়ারের যে আলোচনাটা এখানে 16 নম্বর পৃষ্ঠার ঠিক উপরের প্যারাটুকুতে সুন্দর করে লেখা আছে, এবং কি তার নিচেরই একটা সুন্দর নীল ঘরের বাল। তোমাদের বইয়ে মনে হয় লাল রঙের হয়ে আছে নাকি? লাল রঙের, হ্যাঁ, গোলাপি রঙের। কি গোলাপি রঙের যে বক্সটা, এই বক্সের ভিতরে কি লেখা আছে পড়ো দেখি। তার মান 1 হবে। তাহলে জিরোর উপরে পাওয়ার 0 হলে শুধু 0 হবে, জিরোর উপরে পাওয়ার 0 হলে একমাত্র এটাই ব্যতিক্রম, বাকি সবার সার্থক অঙ্কের উপরে যদি পাওয়ার 0 হয় তাহলে তার মান হবে 1। এইটা কিন্তু এমসিকিউ আসবে। কি আসবে? বলে দেবে যে নিচের কোনটি ভুল, তখন বলে দেবে যে জিরোর উপরে পাওয়ার 0 সমান হচ্ছে 1, জিরোর উপরে পাওয়ার 0 সমান হচ্ছে 0। হ্যাঁ, এভাবে এমসিকিউ যখন থাকবে তখন তোমরা বলবে যে কোনটি সঠিক, তখন তোমাকে দেখাতে হবে কি এইটা, জিরোর উপরে পাওয়ার 0 সমান হবে 0। হ্যাঁ, বা ছোট প্রশ্ন আসতে পারে। কি ছোট প্রশ্ন আসতে পারে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো ভালো আছেন? হ্যাঁ, বলছে কথা হয়ে গেছে। হ্যাঁ, 7:30 থেকে। আম, আপুর সাথে কথা হইলো, আমি একটু আজকে একটা ব্যাচ চালু হওয়ার কথা, ওদের চালু হোক তারপরে আমি একটু রুটিনটা জানাই না। আচ্ছা, ঠিক আছে। না, অবশ্যই দুইজনকে সমানে ধরতেছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, 16 নম্বর পৃষ্ঠায় এবার চলে আসছে ভগ্নাংশ। কি সূচকের ভগ্নাংশ? কি সূচক এবার ভগ্নাংশ আকারে কিভাবে থাকে সেই বিষয়টা আমরা আলোচনা করব। তো এখন পর্যন্ত সবগুলোই আমরা পূর্ণ সংখ্যা আকারে শিখলাম। কি আকারে? পূর্ণ সংখ্যা আকারে। তোমরা এখন পর্যন্ত সপ্তম শ্রেণীতে এসে পৌঁছাইছো, সেই জায়গায় এর আগে কখনো রুট ওভার বলে কোনো কথা শুনেছো? রুট ওভার শুনেছো? তো এই রুট ওভারের বিষয়টা আজকে এখানে, যে এইবার
কাগজ একটা মানে এইভাবে একটা কাগজ দেওয়া আছে, গোলবৃত্ত দেওয়া আছে, একবার প্রথমবার ভাঁজ করলাম, এটা একটা রুটি, দুই ভাগ করলাম, কি দুই ভাই বোন মিলে খাইলা, এবার চার ভাই বোন, একটা রুটি কি চারজনে খাচ্ছ, কতটুক করে বাবা? এইটুকু অংশের নাম কি? 1/4, তাই না? 1/4। আগেকার মানুষ কষ্ট করে পড়ালেখা করছে, তারা আমাদেরকে গল্প শোনায়, কিন্তু মানে আমাদের বাবা মারা শোনায় না, শোনায় যে আমরা অনেক কষ্ট করছি, একটা রুটি চারজন ভাগ করে খাইছি, 8জন ভাগ করে খাইছি। ঠিক আছে, এইভাবে বলে না? তো ওই বিষয়টা ঘটছে এখানে, একটা রুটি আমরা 4 ভাগ করলাম। হ্যাঁ, এইবার কি করব, যে 8 ভাগ করব। কয় ভাগ? 8 ভাগ করব। তাহলে এই এই টোটাল টুকুর হচ্ছে এইটা, জাস্ট এইটুকুর অংশের পরিমাণ কি লিখবো এবার? 1/8, 1/8। তো এই বিষয়গুলোই আমরা এখানে শিখবো, যে সূচকটাই কি করে ভগ্নাংশ হয়, মানে ভগ্নাংশ আকারে কিভাবে আসে। আচ্ছা, তারপরে দেখো দ্বিতীয় নাম্বার কর্তনে কত হবে? 1/4, 1/16 নম্বর পৃষ্ঠার 1.24 নম্বর ছক, কি হবে? 1/4। তারপরে 3 নম্বর কর্তন কি হবে? 1/8। এবার 17 নম্বর পৃষ্ঠায় চলে আসো, 17 নম্বর পৃষ্ঠায় 1/8, তারপরে 1/16, তারপরে 1/32। এগুলো মেমোরির জিবি না? হ্যাঁ, এই হলো বিষয়। তো এইখানেই আলোচনা শেষে, সব শেষে এবার এখানে মানে ব্যাখ্যা করে বলছে আমি যেগুলো বলতেছি। তারপরে 1.26 নম্বর ছকে দেখো, এর আগে অলরেডি এরকম ধরনের একটা ছক করা হয়েছে না? হ্যাঁ, তাহলে পরেরটাতে হবে 2 এর উপরে পাওয়ার 4। 18 নম্বর পৃষ্ঠায় চলে আসো এবার। এবার তৃতীয়বারে হবে কি? 2 এর উপরে পাওয়ার 3, তারপরে 2 এর উপরে পাওয়ার 2, 2 এর উপরে পাওয়ার 1, 2 এর উপরে পাওয়ার 0, তারপরে 2 এর উপরে পাওয়ার -1, তারপরে 2 এর উপরে পাওয়ার -2। কিছুটা সংখ্যা রেখার উল্টো দিকে যাচ্ছে, কি সংখ্যা রেখার উল্টো দিকে যাচ্ছে। আচ্ছা, সেম ভাবে এবার বোঝানোর খাতিরে 10 এর ভিত্তিতে আসলে বোঝানো সহজ, তো তাই 10 এর ভিত্তিতে বারবার বোঝাচ্ছে। ঠিক আছে, 10 এর ভিত্তিতে দেখো 1.27 নাম্বার ছক, 18 নম্বর পৃষ্ঠার সবার নিচে দেখো কি আসছে ভগ্নাংশ আকারে। প্রথম নাম্বার সারিতে দেখো 10 এর উপরে পাওয়ার 2 ভাগ 10 এর উপরে পাওয়ার 3, লব আকারে আছে উপরে 2টা 10 গুণ, আর হর আকারে আছে 3টা 10 নিচে গুণ। তাহলে কাটাকাটি হয়ে নিচে একটা 10 থাকছে, জাস্ট ওটাকে নিচে 1/10 আকারে লিখে রেখে দিছে। তেমনই ভাবে প্রত্যেকটাতেই নিচে যেই সূচকগুলো আসতেছে সেটাই সূচক আকারে নিচে লিখে রেখে দিছে। হ্যাঁ, তারপরে এখন ওই যে এবার চলে আসছে 19 নম্বর পৃষ্ঠায়। 19 নম্বর পৃষ্ঠায় দেখো 1.28 নম্বর ছক, 1.28 নম্বর ছক সেম ওই যে রোলের ভিত্তিতে, জোড় রোল এবং বিজোড় রোলের ভিত্তিতে কেউ নিবে 5 আর কেউ নিবে 6। হ্যাঁ, তোমার রোল কত? হ্যাঁ, 18, তাহলে তুমি নিবা কত? 6। তাহলে এখানে 6 নিয়ে কি জাস্ট 6 বসায়, 6 এর উপরে পাওয়ার ভাগফলের এখানে কাঠামোটা কি কি হবে? 1/6 হবে। কি হবে? 1/6 হবে। হ্যাঁ, আর 2 নম্বর সারিটা কিন্তু আগের নিয়মে পড়ে যাচ্ছে, এটা হয়তো নিয়মটা অন্য দিতে পারতো, আগে 1 দিতে পারতো, পরে 3 দিতে পারতো না? হ্যাঁ, রুলস যেহেতু শিখাচ্ছে আমাদের ঋণাত্মকের, তাই কি এটা হয়তো প্রিন্টিং মিস্টেক বা পরবর্তী সংশোধনী চলে আসতে পারে, যে এটার ফলাফল কি হবে? 6 এর উপরেই 6 হচ্ছে, দুইটা মানে 6 স্কোয়ার হচ্ছে না 2 নম্বর সারিতে। এটা যদি মানে ভাজ্য ভাজককে উলট পালট করে দিতাম তাহলে অ্যান্সারটা ভালো হতো। হ্যাঁ, তারপরেরটা হবে 6 এর উপরে পাওয়ার -2 বা 1/6 স্কোয়ার, 1/6 স্কোয়ার। তারপরে এটা কি 0 থেকে 2 বাদ দিলে কত হয়? 0 থেকে 2 বাদ দিলে কত হয় বলো তো? 0 থেকে 2 বাদ -2, 0 থেকে 2 বাদ। তোমার কাছে টাকা নাই, 2 টাকার চকলেট খায় বসে আছে, দোকানদার কয় টাকা পাবে? 2 টাকা পাবে না। তোমার কাছে যে পাবে সে ধনী, আর তুমি কি
ঋণী। এই তো, তাহলে এটাও সেম হবে 1/6 স্কোয়ার, 1/6 স্কোয়ার। তারপরে এটা হচ্ছে সবার শেষে এটা 1/6 উপরে পাওয়ার কিউব, মানে 6 কিউব, 1/6 কিউব। আচ্ছা, একক কাজে এখানে চলে আসছে, দেখো 19 নম্বর পৃষ্ঠার একক কাজ। আশা করি এটাও পারবা। আমি জাস্ট একটা করে ধরন বুঝাই দিচ্ছি। জাস্ট 11 লিখবা, কি লিখবা 11 লিখবা, তারপরে 14 লিখবা, বিয়োগ দিবা 7, কি কি লিখবা -7। তারপরে পরের লাইনে সমান দিয়ে জাস্ট লিখবা কি 11-র উপরে পাওয়ার 14 থেকে 7 বাদ দিলে হয় 7। অ্যান্সার হচ্ছে 11-র উপরে পাওয়ার 7, 11-র উপরে পাওয়ার 7। বুঝেছো? আচ্ছা, এভাবে করেছে, ওভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। আমরা তো এভাবে করিই নি, আমরা সরাসরি রুলস শিখছি। এগুলো তোমাদের আসলে মানে শিক্ষার ব্যবস্থাটাকে একটু উন্নত করার চেষ্টা করতেছে, জাস্ট এই কারণে। আর বইটা এখনকার কেন ভালো জানো, যে সব কিছু বিস্তারিত ভাবে বলে দেওয়া আছে। আসলে বইটাই মূলত টিচারদের জন্য। কাদের জন্য? আর আগে আমাদের এখনকার বর্তমান টিচারদের তো পড়ার অভ্যাস হারিয়ে ফেলছে। এখন কি আর ওদের ইচ্ছা জাগবে যে পরিবার পরিজন ছেড়ে দিয়ে এখন বই পড়া, এত বড় বই? ইচ্ছা নাই। এই জন্য অনেক ম্যাক্সিমাম শিক্ষকই বলতেছে যে না, বইয়ের মধ্যে কিছু নাই, বই পড়া লাগবে না, আমরা কিছু রুলস দিচ্ছি, এগুলোই পড়ো। কি না, বইটাও অনেক গুরুত্বপূর্ণ, বইয়ের মধ্যে অনেক তথ্য আছে। আচ্ছা, এইভাবে 19 নম্বর পৃষ্ঠার এই ছকটাও পূরণ করতে পারবো আশা করি। হ্যাঁ, তারপরে চলে আসো, এর আগে যে ওই যে রাফি নাকি আকাশ কি একজন ছিল, গুণের হিসেবে দুইটাই ভুল করছিল না? হ্যাঁ, মনে পড়ছে না? এই যে আমরা কত নম্বর পৃষ্ঠায় দুইটা দুইটা অ্যান্সার ভুল করলো না গুণের? হ্যাঁ, কত নম্বর পৃষ্ঠায় সেটা? 11, 11 নম্বর পৃষ্ঠার শেষের দিকে। ও কি করছে, যে কোনো একটা ভিত্তি নিচে দিয়ে কি সূচক বিয়োগ করে ফেলছে। কি, যে কোনো একটা ভিত্তি নিচে দিয়ে সূচক বিয়োগ করে ফেলছে, যেটা কি দুইটা হিসাব কি ভুল, দুইটা হিসাব কি ভুল। 11 পৃষ্ঠার সবার নিচের দিকে, এই যে। হ্যাঁ, তাই না? একইভাবে এখানে একজন আকাশ নামে একজন ব্যক্তি সেম ভুলটা করছে। কি করছে দেখো, 18-র উপরে পাওয়ার 3 আছে, উল্টাই ফেলো। চলে আসো 20 নম্বর পৃষ্ঠায়। 20 নম্বর পৃষ্ঠায় দেখো উপরে, 20 নম্বর পৃষ্ঠার উপরে কি করছে, 18-র উপরে পাওয়ার কি দেওয়া আছে 3 ভাগ 6-এর উপরে পাওয়ার 2। তো সেইখানে দুইটা ভিত্তি আলাদা আলাদা, সে একটা একক ভিত্তি নিয়ে নিছে 18 দিয়ে সূচক দুইটা বিয়োগ করে দিছে। ইজ ইট ওয়ার্থ ইট? এটা কি সঠিক? অবশ্যই না, এটা একদমই ভুল, মিশা কথা। হ্যাঁ, তো সেম ভাবে দ্বিতীয়টাতে, দ্বিতীয় স্টেপেও ভুল করছে। অবশ্যই এটার অ্যান্সার কি ভুল আসবে। তোমরা বাসায় একবার না হলে যাচাই করে দেখো, হ্যাঁ, ফলাফলটা কি আসে। এটা হোমওয়ার্ক থাকলো, ফলাফল দুটাই যাচাই করার। আচ্ছা আচ্ছা, 20 নম্বর পৃষ্ঠায় চলে আসে ওই যে একজনকে যার রোল শেষে 1 ছিল, 11, 31, 41, কি যাদের রোল এই ধরনের ছিল, তাদের রোলের শেষে কি 1। তো ওরা প্রতিদিনই কয়টা করে ক্যান্ডি পাচ্ছে? একটা করে পাচ্ছে। 20 নম্বর ছকে 1.29 নম্বর ছকটা তাই বলছে। 1.29 নম্বর ছকটা কি তাই বলছে। বারবার 1 গুণ করে কি আসবে? একই আসবে। এটা এখানে তেমন বোঝার কিছুই নেই। হ্যাঁ, সামান্য জিনিস। তারপরে 21 নম্বর পৃষ্ঠায় চলে আসি আমরা। তো 1.30 নম্বর ছকে বলছে যে সে কতগুলো পাবে, সে কতগুলো ক্যান্ডি পাবে সেটাকে লিখতে বলছে। হ্যাঁ, আচ্ছা, রোলের শেষের অঙ্ক অনুসারে বসাইতে হবে। যার রোল 1 সে 1 দিয়ে করবে, যার রোল 0 সে 0 দিয়ে করবে। হ্যাঁ, এটা অলরেডি এর আগেও করা হয়েছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, তারপরে 21 নম্বর ছকটা দেখো, 21 নম্বর পৃষ্ঠার 1.31 নম্বর ছক, 4র্থ নম্বর সারিটা দেখো। 4র্থ নম্বর সারিটাকে ভেঙে লিখতে শিখাইছে, ভেঙে।
হ্যাঁ, এইবার ঘটনা ঘটছে কি, মানে এখানে শিখাবে আমাদেরকে পাওয়ারের উপরে পাওয়ার। কিসের উপরে পাওয়ার? পাওয়ারের উপরে পাওয়ার। আমি প্রথম দিন একটা জিনিস কথা বলছিলাম যে আমাদের মাথার উপরে পাওয়ার আমাদের বাবা মা। হ্যাঁ, তার উপরে পাওয়ার, সবার উপরে পাওয়ার মহান আল্লাহ তাআলা, তাই না? কি, তাহলে একটা জিনিস বিষয় ভাবো যে যার বাবা মা নাই আর যার বাবা মা আছে, দুজনের পাওয়ার কি সমান হবে? অবশ্যই তুলনা থাকবে। যার বাবা মা নাই সে এতিম ছেলে নিজেকে একটু কি মনে করবে, সংকীর্ণ মনে করবে, ইস, আমার আমার কেউ নাই। আল্লাহ আছে, আল্লাহ অবশ্যই থাকে সবার কাছে, কিন্তু কি নাই, আমার বাবা মা নাই, পাওয়ার কম। তো এবার পাওয়ারের উপরে পাওয়ার হলে কি হয় সেটা এখানে আমরা করব। ঠিক আছে, দেখো যে প্রথম দিন যতগুলো চকলেট পাইছে, এখানে স্টেপ বুঝাচ্ছে, প্রথম দিন যে চকলেট গুলো পাইছে পরের দিনে আবার অতগুলোর চকলেটের তত গুণ দিবে। মানে কেউ যদি প্রথম দিন 2-এর উপরে পাওয়ার 3টা করে চকলেট পায়, দ্বিতীয় দিন 2-এর উপরে পাওয়ার 3, আবার 2-এর উপরে পাওয়ার 3, এইটার ফলাফল যত আসবে ততগুলো চকলেট দিবে। হ্যাঁ, তারপরে তৃতীয় দিন আবার দেবে কি, এইটা যা আছে, এই দ্বিতীয় দিনের যা চকলেট আছে এই চকলেটের সাথে আবার এইটা গুণ করে যত হয় ততগুলো চকলেট দিবে। মানে যতগুলো চকলেট পাচ্ছে ঠিক তত গুণ করে আবার চকলেট দিবে। বুঝতে পারলা? যতগুলো পাচ্ছে ঠিক তত গুণ চকলেট দিবে, যতগুলো চকলেট পাচ্ছে অলরেডি তার ঠিক তত গুণ চকলেট দিবে। তাহলে প্রথম দিন এতগুলো, দ্বিতীয় দিন এতগুলো, তৃতীয় দিন এতগুলো, চতুর্থ দিন কতগুলো হবে? 2 কিউব ইন্টু 3 কিউব ইন্টু 2 কিউব। তো আমরা এটার গুণের নিয়ম জানি, এটা তো গুণ করার কিছু না, এখানে দুইটা পদ আছে, এখানে এটা গুণের নিয়ম জানি। এই দুইটা গুণের নিয়মে আমরা কি জানি, 2-এর উপরে পাওয়ার কি হবে, 3 যোগ 3, তাহলে ফলাফল আসতেছে 2-এর উপরে পাওয়ার 6। এইটা না করে আরেকটা পদ্ধতি করা যায় না, যে আমরা টোটাল এই জিনিসটাকে একটা প্রতীক ধরলাম, এটাকে একটা প্রতীক ধরলাম, দুইটা প্রতীক একই কিনা? আমরা সচরাচর যদি এরকম করে দেখি যে x ইন্টু এক্স, তাহলে কি লিখি আমরা, এক্স স্কোয়ার লিখবো। যদি y লিখি তাহলে y কি লিখবো, কিউব লিখবো। আমি যদি কোনো কিছু না, এরকম একটা এমন তেমন চিত্র, হ্যাঁ, এরকম একটা এমন তেমন চিত্র, মনে করো প্রত্যেকটা চিত্র একই রকম, হ্যাঁ, মনে করো যে প্রত্যেকটা চিত্র একই রকম, তাহলে কি জাস্ট এটার উপরেই কিউব দিব, কিউব দিব না? তাহলে এইটাকে মনে করো একটা প্রতীক, এটাকে একটা প্রতীক মনে করো, তাই না? তাহলে এইরকম প্রতীক, এই যদি একটা প্রতীক হয়, এই প্রতীকের সূচক কত, 1, আর এই প্রতীকেরও সূচক 1। তাহলে দুইটা প্রতীক যদি একই সাথে গুণ অবস্থা থেকে তার উপরে স্কোয়ার দেওয়া যায় না? যায়। তাহলে এই প্রতীকটার উপরে জাস্ট কি করছি, 3-এর উপরে পাওয়ার স্কোয়ার দিয়ে দিচ্ছি। কি দিয়ে দিচ্ছি, স্কোয়ার দিয়ে দিচ্ছি। আর এই আমাদের এই সূচকের উপরে সূচক হলে কি হয় সেটাই আমাদেরকে শিখাবে। এখন এইটা থেকে যদি এই রাশিটা পেয়ে থাকি, আর এটা থেকে যদি আমরা এই রাশিটা পেয়ে থাকি, এটা থেকে এটা পাচ্ছি, আবার এটা থেকে এটা পাচ্ছি, হ্যাঁ, একই জিনিস থেকে দুইটা জিনিস পাচ্ছি এবং কি লিখেছিও যে এর সমান, তাহলে এই রাশিটা আর এই রাশিটা সমান হতে বাধ্য কিনা? হ্যাঁ, একই জিনিস থেকে দুইটা জিনিস উৎপন্ন হচ্ছে, তাহলে তাদের বৈশিষ্ট্য কি, সমান হতে বাধ্য। তাহলে এখন খেয়াল করো যে এইখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানে 6 আছে, কিন্তু এখানে 3 আছে আর 2 আছে। তাহলে 3 আর 2 কি করলে 6 হয়, কি করলে, গুণ করলে 6 হয়। তাহলে 2-এর উপরে পাওয়ার 3 গুণন 2, তাহলে হচ্ছে আমার 2-এর উপরে পাওয়ার 6। তাহলে বোঝা গেল যে সূচকের উপরে সূচক হলে কি করতে হয়, গুণ করতে হয়, পাওয়ারের উপরে পাওয়ার হলে গুণ করতে হয়। বিষয়টা এরকম, বাবা মা আছে আর তারপরে আমার আল্লাহ সহায়, তাহলে পাওয়ার একটু অনেক বেশি, কি অনেক বেশি। এই বিষয়টাই তোমাদেরকে এখানে স্টেপ বাই স্টেপ একদম গল্প আকারে অনেক বিস্তারিত আকারে বুঝাইছে। অত সময় নাই আমাদের, আমরা শর্টকাটে বুঝে গেলাম, আশা করি বুঝেছি। হ্যাঁ, 23 নম্বর পৃষ্ঠাতে দেখো 1.35 নম্বর ছক, 1.35 নম্বর ছক। আচ্ছা, তার আগেও দেখো একটু দেখে নাও যে অনেকগুলো পৃষ্ঠা পারে গেছে না।
আচ্ছা 21 নম্বর পৃষ্ঠায় দেখো, 21 নম্বর পৃষ্ঠায় ওইটার ছকটা পূরণ করতে পারবো? জাস্ট কি হবে, 10-এর উপরে পাওয়ার কি হবে বলো তো, চতুর্থ নম্বর সারিতে 10-এর উপরে পাওয়ার 3, ঠিক আছে, 10-এর উপরে পাওয়ার 3, তাহলে 10-এর উপরে পাওয়ার 3 কয়বার গুণ হবে? 5 বার। কয়বার? 5 বার। 5 বার গুণ হওয়া মানে 3 5 15, কত? 3 5 15, তার মানে পঞ্চম দিনে দেখো 10-এর উপরে পাওয়ার 4, 10-এর উপরে পাওয়ার কয়বার গুণ হবে? কয়বার? 5 বার। প্রত্যেকটাতে 5 বার গুণ করেছে, কয়বার? 5 বার গুণ করেছে। তাহলে 10-এর উপরে পাওয়ার 4 যদি 5 বার গুণ হয়, আর যোগে গুণের নিয়ম কি জানি বলো তো, যোগ করতে হয়। তাহলে 10-এর উপরে পাওয়ার যদি এইভাবে 4 4 4 4 গুণ থাকে, তাহলে সূচকগুলো 4 গুলো কি যোগ করতে হবে। আর যোগ করার সংক্ষিপ্ত রূপ কি? হ্যাঁ, যোগ করার সংক্ষিপ্ত রূপ গুণ। একই পদ না এগুলো, একই সমান সবগুলো না। তাহলে কি হবে, 10-এর উপরে পাওয়ার, ফলাফল উপরে 10-এর উপরে পাওয়ার 20। বুঝেছো হামিম, তাই না? বুঝেছো হামিম? আচ্ছা, সেম ভাবে 1.32 নম্বর ছকটা হোমওয়ার্ক থাকবে। 1.32 নম্বর ছক পারবে কি? হ্যাঁ, আশা করি বুঝেছো। তারপরে 10-এর ভিত্তিতেই 1.33 নম্বর ছকটা বুঝাইছে। সো এটার অ্যান্সার চতুর্থ নম্বর সারিতে কি হবে, আশা করি পারবা। 5 বার করে গুণ করে দিচ্ছে, তাহলে কি হবে, এটাও 10-এর উপরে পাওয়ার 15, তারপরে 10-এর উপরে পাওয়ার 20। এর উপরে ছকটাই জাস্ট ফাঁকা ঘর দিয়ে রেখেছে, কি ফাঁকা ঘর দিয়ে। এবার চলে আসি 23 নম্বর ছকে। 23 নম্বর ছকে এখানেই তোমাদের পাওয়ারের উপরে পাওয়ার কি করে হয়, এই যে রোলের ভিত্তিতে বা শেষের রোল কি কার কি, ওটার ভিত্তিতে 1.34 নম্বর ছকটা পূরণ করতে হবে। কেউ যদি 22 হয় বা 23 হয়, তাহলে 3 নিবে, 3 নিয়ে করবে শেষের অঙ্ক। বা এই যে 33 রোল যার শেষের অঙ্ক 3, তাহলে সেম ভাবে ওভাবে গুণ করে নেবে। আচ্ছা, আর 35 নম্বর ছকটাও ওই 10-এর ভিত্তিতে এর আগে যেটা করছে। 35 নম্বর ছকটা দেখো দেখি 23 নম্বর পৃষ্ঠায়, পারবা? হ্যাঁ, অঙ্কটা করে কিভাবে সেটা লিখেছে। দ্বিতীয় নম্বর সেটিতে দেখো দেখি, 10-এর উপরে পাওয়ার 1, তার বাইরে দিয়ে দিচ্ছে 5। তারপরে তৃতীয় নম্বর সারিতে 10-এর উপরে পাওয়ার 2, 10-এর উপরে পাওয়ার 2, তার বাইরে দিয়ে দিছে 5। দিল কেন? 5টা 10 স্কোয়ার গুণ অবস্থায় আছে, 5টা 10 স্কোয়ার গুণ অবস্থায় আছে, তাহলে জাস্ট 5 দুগুণা 10 লিখে ফেলেছে। হ্যাঁ, পরের দুইটাও আশা করি 3 দিয়ে এবং 4 দিয়ে পূরণ করতে পারবা। পরের অ্যান্সারটা যদিও কি হবে 15, আর তারপরে এটা হবে 20। ইজি না? আচ্ছা, আচ্ছা, ছক 1.31 ও ছক 1.34 হতে তোমার প্রাপ্ত তথ্যের মাধ্যমে পূরণ করো। 1.36 নম্বর ছকটা এর আগের যে তথ্যগুলো আছে ওই তথ্য অনুসারে পূরণ করে ফেললেই হবে, তেমন কিছুই না। হ্যাঁ, তারপরে এইখানে একটা বক্সের ভিতরে দেখো, একক কাজের ঠিক উপরে একটা বক্স লেখা আছে। দেখো তো কি বলছে এখানে। হুম আচ্ছা, এই বিষয়টা করছে না, 10-এর সেম জিনিস না? হ্যাঁ, তাহলে এই বিষয়টা জাস্ট ওইটাই। হ্যাঁ, বোঝা গেছে। তারপরে এখানে একটা খেলা দিছে, ফলাফলটা কি হবে একক কাজের। এই ফলাফলটা কি তোমরা এর আগে করেছো কখনো? করছো? করনি না? স্টেপ বাই স্টেপ করতে বলছে যে কি হবে। আচ্ছা, 3-এর উপরে পাওয়ার 2 এবং 3-এর উপরে পাওয়ার 2, তাহলে লাল ঘরে কত বসবে? 3-এর উপরে পাওয়ার কত হবে? কত হবে?
যেহেতু গুণ আছে সূচকগুলো কি যোগ। তারপরে এইখানে দেখো 4 এর উপরে পাওয়ার 3 বাই 4 এর উপরে পাওয়ার 0, তাহলে ভাগ করলে সূচক বিয়োগ হয়। তাহলে কি হচ্ছে 4 এর উপরে পাওয়ার 3 বিয়োগ 0, বাজারে 3 টাকা নিয়ে গেলা, 0 টাকা খরচ করলা, কয় টাকা থাকলো? 3 টাকায় থেকে গেল। তাহলে এই ঘরে এই জিনিসটা বসবে। তারপরে 8 এর উপরে পাওয়ার 3 গুণন 8 এর উপরে পাওয়ার 0, তাহলে তোমার কাছে 3 টাকা আছে, তোমার আব্বু তোমাকে 0 টাকা দিল, কয় টাকা হলো? 8 এর উপরে পাওয়ার 3ই হবে। তাহলে নীল ঘরে কি হবে? 8 এর উপরে পাওয়ার 3ই হবে। তারপরে পরের লাইনে দেখো সূচকের উপরে সূচক বুঝিয়েছে, তাহলে হলুদ বৃত্তের ভিতরে কি হবে? 2 এর উপরে পাওয়ার 3 5 15। তারপরে এখানে একটা ভাগের নিয়ম, সূচকের ভাগের নিয়ম চলে আসতেছে না? 14 থেকে 17 বিয়োগ। তাহলে এখানে হেক্সাগোনালের ভিতরে কি হবে? 2 টু দি পাওয়ার -3, 2 এর উপরে পাওয়ার -3। তারপরের স্টেপে দেখো 5 এর উপরে পাওয়ার কি আছে? 2 এবং আবার 2, তাহলে কি হবে? 5 এর উপরে পাওয়ার 4। এটাকে কি কালার বলে? 5 এর উপরে পাওয়ার 4 যেটাতে হলো সবুজের সিমিলার বলতে কচু পাতার রং মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, তাহলে এই স্টেপগুলো পার করার পরে তুমি এই দরজাটা খুলতে পারবা। শেষে একটা দরজা দেয়া আছে, হ্যাঁ, এই দরজাতে ঢোকার জন্য একটা কি, এটা একটা কোড, শেষে একটা কোড আসবে। কি আসবে? এই হিসাবগুলো সবগুলো আবার যোগ করতে হবে। কি করতে হবে? শেষে একটা সরল দেয়া আছে। কি শেষে একটা সরল দেয়া আছে। তাহলে এই যে 5 এর উপরে পাওয়ার হবে 4, তারপরে নীল রঙেরটা কি হবে? 8 এর উপরে পাওয়ার, এদিকে তাকাও, 8 এর উপরে পাওয়ার 3। তারপরে এখানকার হেক্সাগোনালের অ্যান্সার হচ্ছে 2 এর উপরে পাওয়ার -2, 2 এর উপরে পাওয়ার -3, 2 এর উপরে পাওয়ার -3। লিখে ফেলো হামিম, এটা লিখে ফেলো, 2 এর উপরে পাওয়ার -3। তারপরে সবুজ রঙের হেক্সাগোনালটার ভিতরে দেখো অ্যান্সার হচ্ছে 4 এর উপরে পাওয়ার 3, তারপরে বিয়োগ লাল রেড স্কোয়ারের ভিতরে 3 এর উপরে পাওয়ার 4 এবং কি যোগ বৃত্ত, হলুদ বৃত্তর ভিতরে আসছিল আমাদের 2 এর উপরে পাওয়ার 15। এই সরলটা হোমওয়ার্ক থাকবে তোমাদের। এই যে ক্যালকুলেটর না করে একটু ডিটেলস করবা, হ্যাঁ, বাসায় গিয়ে। আচ্ছা করে না, আচ্ছা করে না। ক্যালকুলেটর আছে তোমার হামিম? আনো নাই না? আচ্ছা দেখো আমরা এখানে ক্যালকুলেটরে করতেছি, দেখো যে কি আছে? 5 এর উপরে পাওয়ার 4 যোগ যোগ 8 এর না, 8 এর, এটার অ্যান্সার 8 আসছে। হ্যাঁ, 8 এর উপরে পাওয়ার 3, 8 এর উপরে পাওয়ার, সরি, 8 এর উপরে পাওয়ার কত? 3। তারপরে কি আছে? আচ্ছা এটা গুণ ছিল তাই না? আচ্ছা এটা গুণ, আচ্ছা গুণ। তারপরে 2 এর উপরে পাওয়ার -3, তারপরে কি? তারপরে যোগ যোগ 4 এর উপরে পাওয়ার 3, তারপরে বিয়োগ বিয়োগ 3 এর উপরে পাওয়ার 4, তারপরে কি আসতেছে? যোগ 2 এর উপরে পাওয়ার 15। তাহলে কোডটা আসতেছে আমাদের 33440। হ্যাঁ, 33440। অ্যান্সার হচ্ছে 33,440। এটাই হলো কোড। এই কোড তুমি দরজার লকে দিলে তারপরে গিয়ে খুলবে। আশা করি বুঝে গেছো।
আচ্ছা, কতক্ষণ হলো? অনেক বড় হয়ে গেছে তো। আচ্ছা, আজকের মতো এখানে নো মোর টুডে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সাবস্ক্রাইব ফর মোর ভিডিও।